নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আহ্বান। শুনতে থাকুন। আহ্বান। দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে। গ্রামের চক্রবর্তী মশাই বাবার পুরাতন বন্ধু। আমায় দেখে খুব খুশি হলেন। বললেন, কত কাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলো নিলাম। বললেন, এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বাড়ি ঘর করবে না? আগে সামান্য মাইনে পাই। তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি? আমি ঘর বাঁশ দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। আহা, নরেশের ছেলে দেখেও সুখ। কদিনই বা আছি, বাস করো গানে। আরো অনেকে এসে ধরলে অন্তত খড়ের ঘর একটা ওঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না। যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ। বড় আমবাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ভারতচন্দ্র বর্ণিত জরতি বেশিনী অন্নপূর্ণার মতো, কোনো তফাৎ নেই। ডান হাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধহয় বা বাজারের দিকেই চলেছে। বগলে একটা ছোট থলে। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম। এ ধরনের বুড়িকে দেখলে আমার বড় মায়া হয়। নারী রূপের এক অপূর্ব পরিণতি। জিজ্ঞেস করলাম, কোথায় যাবে? বাজারে বাবা। বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচুয়ে তালু আড়ালভাবে চোখের ওপর ধরলে। বললে, কে বাবা তুমি? চিনলাম না তো। চিনবে না, বাড়ুজ্জে পাড়ার নরেশ বাড়ুজ্জের ছেলে। আমি অনেক দিন গায়ে আসিনি। তা হবে বাবা, আমি আগে তো এ পাড়া ও পাড়া যাতাম আসতাম না। তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলো পোড়ো ধান, গোয়াল পোড়া গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি। আমার তো তিনার নাম করতেনি বাবা, করাতের কাজ করতেন। বলে সে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা, কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয়। আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথাও নয়। বললাম, তোমার ছেলে আছে? কেউ নেই বাবা, কেউ নেই। এক নাক জামাই আছে, তো সে মরে ভাত দেয় না। ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায়। আমার বড় কষ্ট, ভাত জোটে না সব দিন। বাজারে যাচ্ছি, 3 পয়সা নুন কিনে আনবো, 2 কটা চাল জোগাড় করেছি ও বেলা। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না।
উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা শুরু হলো। নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি। এমন সময় কালকার সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠানি। থাকে এক জ্ঞাতি খুড়োর বাড়ি। তিনি বললেন, ও হলো জমির করাতি স্ত্রী। অনেকদিন মরে গিয়েছে জমির, তোমাদের খুব ছেলেবেলায়। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলে, ও বাবা। সে বোধ হয় চোখে একটু কম দেখে। ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বাকি। বললাম, এই যে আমি। কাল পয়সা কটা পেয়ে ভাবলাম যাই দিনই বাবন পাড়ার দিকে কে পয়সা দিলে চিনতেও পারলাম না। বিকেল বেলা চোখে ঠাওর পাইনে। আমার খুড়োমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে উঠে গেল। তার যাবার সময় আরো দু একটা পয়সা দিলাম। পরদিন কলকাতায় চলে গেলাম। ছুটি ফুরিয়ে গেল। আমার জ্ঞাতি খুড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে আমার জন্যে ছোটখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখার জন্যে। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এ কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়া এসে না বসে পড়ত। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কত আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞেস করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে এলাম। গাছের আম কটা বেশ মিষ্টি, খেয়ে দেখো এখন। আমি ওর সম্বোধনের নতুনত্বে কৌতুক অনুভব করলাম, কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোককে দেখা পাইনি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রীলোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে। বুড়ি বললে, যাও কোথায় হ্যাঁ বাবা? খুড়ো মশাই বাড়ি। বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনি দেয়, মন্দ না। ও বাবা, ওর দুধ অর্ধেক জল। দুধ খেতে পাচ্ছে না ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল, গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? বৃদ্ধা হাতে নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে, এক ঘটি দুধ আনলাম তোর জন্য। সে কি, দুধ এত পেলে কোথায় এত সকালে? আমায় মা বলে ডাকে ওই হাজরানাটার বউ, তার কেউ নেই। মোর চালা ঘরের পাশে ওর চালা ঘর, ওরে কাল রাত্রে বলে রেখে দিয়েলাম। বলি বউ, আমার গোপাল দুধ খেতে পায় না,
সকালে চা নাকি খায়, ওরে খুব ভোরে উঠে গায়ে ধুয়ে দিতে হবে। তাই আজ কুকুরো ডাকা ভোরে উঠে দেখি আমারে ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা, কেন বলো তো এসব? ছি, না, এসব ভালো না। এরকম আর কখনো এনো না। কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দুধ? আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো, কারণ মুসলমানের বাড়ির দুধ আমাদের গ্রামে চলে না। কে কোন দিক থেকে দেখে ফেলবে, এই ছিল আমার ভয়। কেন আবার এসব ঝঞ্ঝাট জোটে? বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় যেন একটু ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে বললে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো, বুড়ি চলে গেল। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ির কিরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর। স্নেহের টান, সে এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে। ও গোপাল, এই দুটো কচি শসা জালি মোর গাছে, এই নাও, মুড়িয়ে খাও দিনি মোর সামনে। বুড়ি তোমার চলে কিসে? নাচ জামাইয়ে দেবার কথা, তা সে সব দিন দেয় না। ওই যারি মেয়ে বলে, ও বড্ড ভালো, লোকে ধান ভানে, তাই চাল পায়, আমার দুটো না দিয়ে খায় না। একা থাকো? তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে? আমার গোপাল, আমি নতুন খাজুর পাতা চেটাই বুনে রেখে দিলাম তোমার বস্তি দেবার জন্য। বাউনের ছেলে মোদের এঁটো কাটার মাদ রেখে বসবে, তাই বলি একটা নতুন চেটাই বুনে রাখি, যখন আসবে এখানেতেই বসবে। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠল না, ওর এত আগ্রহ সত্ত্বেও। নানা দিকে ব্যস্ত থাকি, তার উপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। অনেকদিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না। কিছু না কিছু আনবে, কখনো পাকা আম, কখনো পাতি লেবু, কখনো এক ছড়া কাঁচা কলা কি এক ফালি কুমড়ো। 2 আনা 4 আনা প্রায়ই দেই। একদিন একখানা কাপড় দিলাম। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনো দিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি, কখনো বলেনি পয়সা দাও দেখি অমুক দাও, বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে, তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি। স্টোভ ধরিয়ে ঘরে চা নিজে করেছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি ঠুকঠুক করতে করতে এসে হাজির, বাইরে দাঁড়িয়ে ডাক দিল, আমার গোপাল, গোপাল। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারতো ছাই, ভালোই বিপদ। আমার গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরে উত্তর দিলাম, হ্যাঁ, কেন? এই এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ও কে হে? চাপা দেবার চেষ্টায় বললাম,
ও এমনি গাঁয়ের লোক। আরেকজন বললে, তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে? হ্যাঁ, না এই। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়লো গোপাল, ঘুমোতে পেরলি কাল? মুই চোখ বুঝিনি সারা রাত। বেশ করেছ, ভালোই বিপদে পড়া গেল যে সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বললেন, ও গোপাল বলছে কাকে হে? আমাকেই বলছে। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটি আঙুল দেখে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোত্রবাক্য প্রয়োগ করার চেষ্টা করে, তেমনি সুরে বলি, আজ যাও, বড্ড ব্যস্ত আছি বুঝলে, কলকাতার বন্ধু সব এসেছেন। হ্যাঁ। ফল সুবিধাজনক হলো না। বুড়ি এক গাল হেসে বললে, আজ কি এনেছি বলো দেখি গোপাল, এই দেখো। এতক্ষণ টের পায়নি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটুলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিঁড়ে কুটলো। আমি বললাম, ও কে করছিস? ও বললে, কামিনী সরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্য দুটো নিয়ে যাও এখন কাল বেনে বেলায়। আমার মনটা বড্ড খুশি হলো। তা সেও আসছে, সেও তোমারে দেখতে চায়। বড্ড দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একার আমি রক্ষে নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধফর্সা মাঝবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরো বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়ো মহাশয়কেও এদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলে তো এ পাড়াগাঁয়ে হয়েছে। চিড়ে যে ওরা আজই প্রথম এনেছে এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিড়ে। রুক্ষ সুরেই বললাম, এখন যাও না, দেখছো না ব্যস্ত আছি। চিড়ে কাটা নেবার একটু কিছু দাও বাবা। ওসব এখন নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, পরে হবে, এখন যাও। বুড়ি একটু অবাক হয়ে বললে, তা চিড়ে কাটা? খুড়ো মশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি, আহ, নিয়ে যাও না, ভালো জ্বালা। খুড়ো মশাই বললেন, কি ওতে? কি বলছে জমিদার স্ত্রী? কিচ্ছু না, ইয়ে বিক্রি করতে এসেছে, যাও এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি। খুড়ো মশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত। কথাটা চাপা দেবার জন্য বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরবার কথা বলেছিলেন, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধা হবে? পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পর, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি। বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি কত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর একটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু
কবে এসেছেন? দিন 5-6 হলো। কেন? আমিও তাই শুনলাম, বলি একবার যাই। আমার সেই মা পেটিয়ে দিলে, বললে দেখে এসো গিয়ে। কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধহয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির। আমার রোজ শোধ হয়। আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন, সবসময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর। আর জন্মে বোধহয় পেটে ধরে এলো, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। উদাসীন ভাবে বললাম, ও। মন তখন অন্য চিন্তায় বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করবার গুরু ভার নিয়ে এসেছি। কাল থেকেই বেরোতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সেই কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে, ওসব দেখবার সময়াভাব। স্ত্রীলোকটি বললে, ও বেলা যাবেন বাবু? আচ্ছা, তাও এখন ঠিক বলতে পারছি না। স্ত্রীলোকটি অনুনয়ে সুরে বললে, একবার যাবেন বাবু ও বেলায়, হয়তো বুড়ি বাঁচবে না। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। খুব উঁচু দেওয়া, সেকালের প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন এদের অবস্থা যে ভালো ছিল, এই প্রশস্ত 5 চালা ঘরখানাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়েছে চালা থেকে, দড়ি বাখারি ঝুলছে, মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়েছে, বাঁশের খুঁটি নড়বড় করছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেলচিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, ও মা, কে এসে দেখো, ও মা। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে। পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই বললাম, ওঠো না, ওঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছে তোমার গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নেই, ব্যস্ত হয়েও না, থাক। ওখানে কেন দিচ্ছিস? গোপালের ওই খাজুরের চাটাইখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগে সুরে বলতে লাগলো, তোর জন্যে খাজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখেলাম, ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে। তুমি একদিনও এলে না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসো না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হইও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো আমি এসেছি দেখে। কেউ কেউ বললে, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখবার বড্ড ইচ্ছে, বুড়ি বোধহয় এবার বাঁচবে না। বুড়ির 2 চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে। আমায় বললে, গোপাল যদি মরি, আমার কাফনের কাপড় তুই কিনে দিস। পাশের লোককে জিজ্ঞাসা করলাম, সে কি? জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুশি হয়েছে, কত কি বলতে লাগলো।
ওর নাত জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না। ঘর তার 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়েছে পুরনো খড়। নাত জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুড়ে ঘর মতো বেঁধে থাকো। বুড়ি চোখের জল মুছে বললে, তা থাকতে পারি বাবা, ক্ষীণকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বলে কুড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা ঠিকই তো। বলো তুমি গোপাল। ঘাড় নেড়ে বলি, সত্যি তো। আজও সে চালাঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে। ছাঁচতলায় একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এগাত্রা খেঁকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ার ছাঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্যে। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রায় সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে 2-1 আমার কাছে লাঠি ধরে গেল, বসে বসে আপন মনে কত কি বকে, তারপর চলে যায়। বছর 2 কাটলো। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল। সে দুর্বলতা ওর আর সারল না। আমি বলতাম, কেন আসো রোজ রোজ অত দূর থেকে? এই পাকা নোনাটা ভাবলাম গোপালের দিয়ে আসি। তা হোক, তুমি কষ্ট করে এসো না এরকম। তুই তো আমারে দেখতে যাবি না কোনো দিন? সময় পেলে যাব, এখন বাড়ি যাও। কখনো বুড়ি বলতো, ও গোপাল গোপাল, তুই বিয়ে করলি নি কেন? মেয়ে পাওয়া যায় না, তাছাড়া বয়স হয়ে গিয়েছে। কিছু বয়স হয়নি, কাঁচা ছেলে তোমরা। আমার বয়স তখন 40। বেশ, ওই মুখুজ্জেদের বাড়ির একটা বড় মেয়ে আছে, তোমার সঙ্গে মিল হবে, বলে দেখবানি ওদের। আমার ঘটকালি করবার লোকের যখন দরকার হবে তখন তোমায় ডেকে পাঠাবো, এখন যাও। কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নরু আমায় ডেকে বললে, ওহে একটা কথা বলি, আর জমির করাতির বুড়ো বউ বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপাল কি? শেষে জানা গেল তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বুড়িকে বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা, কখনো না। তুমি কি বিশ্বাস করো? না না, বিশ্বাস অবশ্য করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো বুড়িকে, বারণ করে দেবে, আর না বলে। গ্রাম ভালো না, ও নিয়ে মেয়েটা নামে একটা কথাকথি যদি হয়। নিশ্চয়ই তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গও জানিনি। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকলু মুখে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি করতে ডেকেছিল কেউ তাকে? গায়ে এ নিয়ে একটা শেষে কথা উঠবে, পাড়াগা জায়গা খারাপ। তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফেল ফেল চোখে চেয়ে বললে, বকিস নে আর গোপাল, মরে বকিস নে। তাই তুই ওই মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর,
পুটিরে তোর পছন্দ হয়নি না? ধমকে উঠে বললাম, আবার ওসব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি, কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকিনি, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন দুপুরে ঘুমিয়ে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, ও আমার গোপাল। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি আবার এসেছো কেন এখানে? একটা বাতাবি লেবু নিয়ে এলাম তোমার জন্য। দরকার নেই বাতাবি লেবুর, যাও এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমায় 2 কথা শুনিয়ে দিয়েছেন। বছরখানেক আর গ্রামে যায়নি এরপরে, বোধহয় 1.5 বছর হতে পারে। একবার শেষ শরতের পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 1-2 ছুটি আছে হাতে। গ্রামেই গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজ তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে। তোমার নাম করলে বড্ড। ওর সেই পাতানো মেয়ে আর সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। বাবু এসেছেন, সাহায্য করুন কাপড়ের কাপড় কিনতে, যা দাম কাপড় চোপড়ের। আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাপড়ের কাপড় কিনে দিস বাবা। ওর স্নেহাতুর আত্মা বহু দূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল, মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধটা বনঝোপ ও মাকালতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর আমাদের সঙ্গে পড়তো। আবেদ আলী আর তার ছেলে গিনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো তামুক খাবা। বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কন থেকে এলে? তুমি তো জানতে না, তোমার যে বড্ড ভালোবাসত বুড়ি। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর মহাপ্রাণীটা ঠান্ডা হলো। খাও তামুক। একটি গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। 2 জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পরে সকলে 1-1 কোদাল মাটি দিলে কবরের ওপর। শুকুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও। তুমি দিলে মহাপ্রাণী ঠান্ডা হবে। দিলাম 1 কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত, আমার গোপাল। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেইলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।